আসসালামু আলাইকুম। আজকে আমি মৎস্য অধিদপ্তরের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যে পোস্ট, এই পোস্টের 2024 সালের প্রশ্নটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে প্রশ্নটা আমরা সলভ করব একসাথে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের মৎস্য অধিদপ্তরের 24 সালের প্রশ্নটা আজকে আমরা সলভ করব। আসেন তাহলে একসাথে শুরু করি। প্রথমে আছে অনুচ্ছেদ লিখুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো এইখানে তারা এতটুকু একটা অনুচ্ছেদ লিখছে, আপনারা চাইলে একটু বড় লিখতে পারেন, ওটা কোনো সমস্যা না। 1 পেজ বা 2 পেজ হইলে হবে। 1 প্যারার ভিতরে লিখবেন আর কি, কোনো ভাঙ্গা হবে না, ওই ইয়ার মতো রচনার মতো কোনো ভিন্ন ভিন্ন প্যারা হবে না, পুরোটা একটা প্যারার মধ্যে হবে অনুচ্ছেদ। আশা করি আপনারা জানেন যে 1 নম্বরে অনুচ্ছেদ লিখুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এটা আপনারা নিজেদের মতো করে লিখবেন। পরে আমি 2 নম্বরে যাই। 2 নম্বরে আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। কতে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এটা হইতেছে বেশ বাক্য। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন বইলা দিছে। আপনাদের প্রথমে বেশ বাক্য লিখতে হবে, পরে ব্র্যাকেটে সমাস লিখে দিতে হবে। তাহলে রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি, এটা হইতেছে কর্মধারয় সমাস। রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি, কর্মধারয় সমাস। বিমনা, বিচলিত মন যার, এখানে ভুল হয়েছে, হার লিখছে ওরা। বিচলিত মন যার, বহুব্রীহি সমাস। বিমনা, বিচলিত মন যার, বহুব্রীহি সমাস। গতে আছে জনাকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, মানে অনেক লোক ভর্তি আছে এই জায়গায়। জনাকীর্ণ গতে, জন দ্বারা আকীর্ণ, জনাকীর্ণ। তৃতীয়া তৎপুরুষ সমাস। জনাকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, তৃতীয়া তৎপুরুষ সমাস। ঘতে মহাকীর্তি, মহতি যে কীর্তি, কর্মধারয় সমাস। মহাকীর্তি মহতি, এটা কিন্তু মহতিই হবে, মহৎ লিখেন না আবার, মহৎ হবে না, মহতি হবে, মানে যেমন লেখা আছে তেমনই হবে আর কি। মহাকীর্তি মহতি যে কীর্তি, কর্মধারয় সমাস। তারপর উওতে আছে ফিকা নীল বা ঈষৎ নীল, ফিকা নীল, ঈষৎ নীল, এটা হবে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এটা গেল 2 নম্বর। 3 নম্বরে যাই। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। মানুষে ভাবে এক, হয় আর এক। মানুষের নিচে দাগ দিছে, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। মানুষে ভাবে এক, হয় আর এক, এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। মানুষে ভাবে এক, হয় আর এক, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। রেখো মা দাসেরে মনে, কর্মে দ্বিতীয়া। রেখো মা দাসেরে মনে, দাসের ভিতরে দাগ দিছে, তাইলে হবে এটা নিয়ে আপনার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে রেখো মা দাসরে মনে, এটা দাসেরে হবে, জাজ্ঞা যা লিখছে। রেখো মা দাসেরে মনে, কর্মে দ্বিতীয়া। বুদ্ধি খাটিয়ে কাজ করো, বুদ্ধি খাটিয়ে কাজ করো, করণে শূন্য। বুদ্ধি খাটিয়ে কাজ করো, করণে শূন্য। সুখের চেয়ে শান্তি ভালো, অপাদানে ষষ্ঠী। সুখের চেয়ে শান্তি ভালো, অপাদানে ষষ্ঠী। সুখের চেয়ে শান্তি ভালো, অপাদানে ষষ্ঠী। কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায়ের নিচে দাগ দিছে, তাহলে কান্নায় শোক মন্দীভূত হয়, অধিকরণের সপ্তমী। কান্নায় শোক মন্দীভূত হয়, অধিকরণের সপ্তমী। তারপর এখানে আছে অর্থ সহ বাক্য রচনা করুন। প্রথমে অর্থ, তারপর বাক্য। অঞ্চল প্রভাব, অঞ্চল প্রভাব, এটা হইতেছে স্ত্রীর প্রভাব। অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব। বস অফিসে যতই দাপট দেখাক, ঘরে অঞ্চল প্রভাব সে মোটেই কাটিয়ে উঠতে পারে না। বিষয়টা হাস্যকর অবশ্য, কিন্তু সব জায়গায় একই কাহিনী, সবার ঘরে এক হাল। অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব। বস অফিসে যতই দাপট দেখাক, ঘরে অঞ্চল প্রভাব সে মোটেই কাটিয়ে উঠতে পারে না। তারপর এখানে আছে ঘতে আছে গো বৈদ্য। বৈদ্য অর্থ চিকিৎসক বা ডাক্তার আর কি। গো বৈদ্য আনারি চিকিৎসক, মানে হাতুড়ে ডাক্তার আর কি। গো বৈদ্য আনারি চিকিৎসক। গো বৈদ্য দিয়ে কি আর রোগীর সার্জারি সম্ভব? এটা আর কি টিটকারি মারছে আর কি। গো বৈদ্য দিয়ে কি আর রোগীর সার্জারি সম্ভব? রোগীর সার্জারি করতে গেলে ওই হাতুড়ে ডাক্তার দিয়ে আর সার্জারি করা হয় না, সর্বোচ্চ ওষুধ লিখে দেয় আর কি। তারপরে আছে কাপুরে বাবু ভণ্ড। কাপুরে বাবু ভণ্ড, সে তো কাপুরে বাবু, তার থেকে দূরে থাকা মঙ্গলজনক। সে তো কাপুরে বাবু, তার থেকে দূরে থাকা মঙ্গলজনক। গয়ের পরে ঘ দেয় নাই তারা, ও দিছে সরাসরি। প্রশ্ন এমন ছিল কিনা কে জানে। যাক, এটা কিন্তু ওরাকলের বই, তাই আমি আপনাদের ওরাকলের বই থেকে সলভ করে দিতেছি। কিছু কিছু বানান ভুল আছে, আমি এগুলো সলভ করে দেবো, সমস্যা নেই। চর্বিত চর্বণ পুনরাবৃত্তি। চর্বিত চর্বণ মানে যেটা একবার চাবানো হয়েছিল ওইটারে আবারও চাবানো,
মানে পুনরাবৃত্তি করা। চর্বিত চর্বণ পুনরাবৃত্তি। বড় লেখকেরা অনেক লেখাতেই আজকাল চর্বিত চর্বণ করেছেন, মানে এক কথা অনেকবার লেখছে। বড় লেখকেরা অনেক লেখাতেই আজকাল চর্বিত চর্বণ করেছেন, মানে পুনরাবৃত্তি করেছেন। তাহলে চর্বিত চর্বণ পুনরাবৃত্তি, এইটুকু খেয়াল রাখবেন। তারপরে আছে বাক্য সংকোচন করুন। 5 নম্বরে 80 বছরের বেশি বয়সী ব্যক্তি অশীতিপর। 80 বছরের বেশি বয়সী ব্যক্তি, এটা হবে অশীতিপর। 80 বছরের বেশি বয়সী ব্যক্তি অশীতিপর। ক্ষতে নদীর ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। নদীর ভাঙ্গনে সর্বশান্ত জনগণ, এটা হবে সিকন্তি। নদীর ভাঙ্গনে সর্বশান্ত জনগণ সিকন্তি। নদীর ভাঙ্গনে সর্বশান্ত জনগণ সিকন্তি। যা দীপ্তি পাচ্ছে, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে মানে যার থেকে আলো ছড়াচ্ছে, দেদীপ্যমান। বৃষ্টির এটা অপনা, এটা হবে অনু। বৃষ্টির অনু, বৃষ্টির অনু শিকড়। বৃষ্টির অনু শিকড়। তালিবাস দীর্ঘিকার ক র শিকড়। বৃষ্টির অনু শিকড়। যা সবসময় পড়ার উপযোগী। আরে ভাই এটা তো মারাত্মক ভুল, 8 পৌরে লেখছে। এটা সর্বকালীন বা সার্বজনীন হবে, সর্বকালীন হবে। যা সবসময় পড়ার উপযোগী, এটা ভুল লেখছে, 8 পৌরে লেখছে দূর। এবার আসি 6 নম্বরে সংক্ষেপে লিখুন। এটা 5টা প্রশ্ন দিয়েছে সম্ভবত বাংলা সাহিত্য থেকে। আমি কিংবদন্তির কথা বলছি, কি ধরনের রচনা? আমি কিংবদন্তির কথা বলছি, কি ধরনের রচনা? এটা হবে কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি, কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি, কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতা রচয়িতাকে? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতা রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। গতে রাজসিংহ কী ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ কী ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ কী ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। পথিক তুমি পথ হারাইয়াছ, কে কাকে বলেছিল? এটা তো নাটক, কপালকুণ্ডলার নাটকের অংশ। পথিক তুমি পথ হারাইয়াছ, কে কাকে বলেছিল? কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। পথিক তুমি পথ হারাইয়াছ, কে কাকে বলেছিল? কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। এই 5টা প্রশ্ন বাংলা সাহিত্য থেকে আসছে। এবার 7 নম্বরে যাই। 7 নম্বরে লিখছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ কর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 7 নম্বরে আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হইতাম। আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হইতাম। বিতে শি উইল ফেইল, সে ফেল করবে। ড্যাশ শি ওয়ার্কস হার্ড, সে যদি পরিশ্রম করে, সে যদি পরিশ্রম করে তাহলে সে ফেল করবে। তাহলে এখানে নেগেটিভ কিছু একটা হবে, আনলেস। পরিশ্রম করলে তো আর মানুষ ফেল করে না, তাহলে আনলেস যদি না। শি উইল ফেল আনলেস শি ওয়ার্কস হার্ড, সে ফেল করবে যদি না সে কঠোর পরিশ্রম করে। অর্থাৎ যদি সে কঠোর পরিশ্রম না করে তাইলে সে ফেল করবে। শি উইল ফেল আনলেস শি ওয়ার্কস হার্ড। তারপর সিতে আছে আই নো দ্য বয়, আমি সেই ছেলেটাকে চিনি। কেম ইয়েস্টারডে, কালকে এসেছিল। আই নো দ্য বয় কেম ইয়েস্টারডে, আমি সেই ছেলেটাকে চিনি। হু, আই নো দ্য বয় হু কেম ইয়েস্টারডে। আই নো দ্য বয় হু কেম ইয়েস্টারডে। তারপর ডিতে আই ওয়ান্ট টু সি দ্য হাউস হোয়াইট। আই ওয়ান্ট টু সি দ্য হাউস হোয়াইট, আমি ঘরটিকে সাদা রং করা দেখতে চাই। তাহলে হবে আই ওয়ান্ট টু সি দ্য হাউস পেইন্টেড হোয়াইট। পেইন্টেড, দারুণ। আই ওয়ান্ট টু সি দ্য হাউস পেইন্টেড হোয়াইট, এটা আপনারা খেয়াল রাখেন। ফুল স্টপ। আই ওয়ান্ট টু সি দ্য হাউস পেইন্টেড হোয়াইট। তারপর আই লাইক হোয়াট আই মেড, এটা একদম মুখস্থ। আই লাইক হোয়াট আই মেড, এটা অনেক পরীক্ষায় আমি দেখছি, এটা আসছে। আই লাইক হোয়াট আই মেড। তারপর 8 নম্বরে আছে রাইট প্লুরাল নাম্বার। প্লুরাল মানে সিঙ্গুলার দেওয়া থাকবে, প্লুরাল লিখতে হবে। তাহলে এখানে লেখা আছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস, এটা হবে অ্যানালাইসিস। রাইট প্লুরাল নাম্বার, প্লুরাল লিখছে অ্যানালাইসিস অ্যানালাইসিস। সিলেবাস সিলেবি,
সিলেবাস, সিলেবি, SYLLABI, সিলেবি। সার্কামস্ট্যান্সেস, পরিবেশ, সার্কামস্ট্যান্সেস, এটাও সার্কামস্ট্যান্স, এটা কোনো চেঞ্জ করা নাই। তারপর মিডিয়াম, মিডিয়াম, মিডিয়া, মিডিয়াম, মিডিয়া, মিডিয়াম প্লুরাল নাম্বার মিডিয়া। ক্রাইসিস, ক্রাইসেস, ক্রাইসিসের প্লুরাল ক্রাইসেস, ওই অ্যানালাইসিসের মতো, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ক্রাইসিস, ক্রাইসেস। তারপর 9 নম্বরে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন লিখতে হবে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাই ডটার গেটস অ্যাফ্রেড, আমার মেয়ে ভয় পায় ড্যাশ দ্য ককরোচ, তেলাপোকাতে, তাহলে হবে অফ। আমার মেয়ে তেলাপোকাতে ভয় পায়, মাই ডটার গেটস অ্যাফ্রেড অফ দ্য ককরোচ, মাই ডটার গেটস অ্যাফ্রেড অফ দ্য ককরোচ, আমার মেয়ে তেলাপোকাতে ভয় পায় বা আমার মেয়ে তেলাপোকা দেখলে ভয় পায়। তারপর এ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্র, এটা একটা বাংলা প্রবাদ যে একজন ডুবন্ত মানুষ খড়কুটা ধরেও বাঁচতে চায়। এটারে ইংরেজিতে এইভাবে লেখে, আর ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্র, একজন ডুবন্ত মানুষ খড়কুটা ধরে, এইভাবে লেখে আর কি। বাংলা প্রবাদ হইতেছে যে একজন ডুবন্ত মানুষ খড়কুটা ধরেও বাঁচতে চায়। হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট, হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট, সে মন থেকে বা সে হৃদয় থেকে কবিতাটা শিখেছে। হি লার্নড, সে শিখেছে, দ্য পোয়েম, কবিতাটা, বাই হার্ট, হৃদয় থেকে বা হৃদয় দিয়ে। হি ফেসড ড্যাশ ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা বা ঝক্কি ঝামেলা, প্রতিবন্ধকতা। হি ফেসড উইথ ডিফিকাল্টিস, হি ফেসড উইথ ডিফিকাল্টিস, সে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। তারপর 10 নম্বরে লিখছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি এর ইউজ, এ অ্যান্ড দি এর ইউজ শিখতে হবে আপনাদেরকে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মাই ফ্রেন্ড হোল্ডস এ ইউনিক পজিশন, এইখানে ভাওয়েল শুরুতে থাকা সত্ত্বেও এ হয়েছে, কারণ ওই যে ইউ, ইউ এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য ইউনিক, ইউনিকের আগে এ দিছে। মাই ফ্রেন্ড হোল্ডস এ ইউনিক পজিশন, আমার বন্ধু ধারণ করেছে একটা অনন্য পজিশন বা একটা অনন্য স্থান অর্জন করেছে পরীক্ষায় বা খেলায়, যেইভাবেই হোক। মাই ফ্রেন্ড হোল্ডস এ ইউনিক পজিশন। তারপর মাই মাদার গেইভ মি, আমার মা আমাকে দিলেন, মাই মাদার গেইভ মি এ 1 টাকা নোট, এইখানে ও এর মতো উচ্চারিত হয়েছে, 1 টাকা বা যে কোনো টাকা সংক্রান্ত যে কোনো কিছুর আগে এ বসানো যায়। মাই মাদার গেইভ মি এ 1 টাকা নোট, একটা 1 টাকার নোট দিছে আমার আম্মু আমাকে। দ্য কিং লেফট অ্যান এয়ার, এটা উচ্চারণটা এরকম হবে, এয়ার, উত্তরাধিকার। দ্য কিং লেফট অ্যান এয়ার, রাজা একজন উত্তরাধিকার রেখে গেলেন। দ্য কিং লেফট অ্যান এয়ার, HEIR উচ্চারণ হবে এয়ার, এয়ার, এইচ উচ্চারিত হবে না। দ্য কিং লেফট অ্যান এয়ার, রাজা একজন উত্তরাধিকার রেখে গেলেন। দ্য কিং লেফট অ্যান এয়ার, রাজা একজন উত্তরাধিকার রেখে গেলেন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এইখানেও এ বসছে, আয়রন লোহা, ইজ এ ইউজফুল মেটাল একটি উপকারী ধাতু, একটি উপকারী ধাতু। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। তারপর ওয়াটার অফ দিস পন্ড ক্লিয়ার, দিস, এই পন্ড, টি টা খানা খানি সব বলতে এখানে দি বুঝায়, দি বসবে, তাহলে দি ওয়াটার, পানি, দি ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি ক্লিয়ার, পরিষ্কার, এই পুকুরের পানি পরিষ্কার, তাহলে দি ওয়াটার অফ দিস পন্ড ক্লিয়ার। তারপর 11 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করো। মৃত্যুর সময় অসময় নেই, মৃত্যুর সময় অসময় নেই। ডেথ নেভার মেনটেন্স শিডিউল, ডেথ নেভার মেনটেন্স শিডিউল মানে মৃত্যু শিডিউল মেনটেন করে না, মানে মৃত্যুর কোনো সময় অসময় নাই, কখন আসবো কখন যাবো কোনো ঠিক নেই, শিডিউল। অর অথবা ডেথ কিপস নো টাইম, মৃত্যুর কোনো সময় নাই। ডেথ কিপস নো টাইম, মৃত্যুর সময় অসময় নেই। ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা একদম টাটকা মুখস্থ রাখতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল
দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তারপর আছে বদ অভ্যাস ছাড়ো, বদ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ, ছেড়ে দাও। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমার বদ অভ্যাস ছেড়ে দাও। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, বাতাস ছাড়া, তাহলে ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার, ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার, মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। তারপর নিয়মিত পড়াশোনা করা বুদ্ধিমানের কাজ, ইট ইজ ওয়াইজ, এটা বুদ্ধিমান বা এটা বুদ্ধির কাজ। ইট ইজ ওয়াইজ টু স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত পড়াশোনা করা বুদ্ধিমানের কাজ। ইট ইজ ওয়াইজ টু স্টাডি রেগুলারলি। তারপর আসে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং বা শীতের সকাল নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট প্যারাগ্রাফ লিখো। আচ্ছা, এটা আপনারা পড়া নিয়ে নিজেদের মতো করে, যেহেতু এটা মুখস্থ করার বিষয়, আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। আর যাদের ফ্রি হ্যান্ড রাইটিং আর অভ্যাস আছে তাদের তো মুখস্থ করার দরকার নেই, তারা এমনিই লিখতে পারবে। তারপর 13 নম্বর প্রশ্ন, জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্য লিখুন। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি বা মোট দেশজ উৎপাদন, আর গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি বা জাতীয় উৎপাদন, এর মূল পার্থক্য হচ্ছে জিডিপিতে শুধু দেশের ভিতরে উৎপাদিত পণ্য সেবা মূল্যকে ধরা হয়, জিডিপিতে শুধু দেশের ভিতরে উৎপাদিত পণ্য সেবা মূল্যকে ধরা হয়। আর জিএনপিতে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে কাজ করে, জিএনপিতে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে কাজ করে তারা যে অর্থ উপার্জন করে দেশে পাঠায় তা সহ হিসাব করা হয়। তাহলে জিএনপিতে প্রবাসীদের ইনকাম কাউন্ট করে, আর জিডিপিতে শুধুমাত্র দেশের ভিতরে যেই পরিমাণ উৎপাদন হয় সেটা কাউন্ট করে। তাহলে জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জাতীয় আয়, ঠিক আছে, জাতীয় উৎপাদন। এটার ভিতরে মনে করেন যে জাতির লোক যে কোনো দেশে থাইকা বা প্রবাসীদের ইনকাম সহ কাউন্ট করে, এটা হচ্ছে জিএনপি। আর জিডিপি হইতেছে ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের ভিতরে মোট দেশজ উৎপাদন যেটা, ওইটা হইতেছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। তাহলে জিডিপি হইতেছে দেশের ভিতরে যারা ইনকাম করে শুধুমাত্র তাদের, আর জিএনপি হইতেছে দেশের ভিতরে যারা ইনকাম করে এবং দেশের বাইরে দেশের যেসব লোক ইনকাম করে দেশে পাঠায়, অর্থাৎ প্রবাসীদের ইনকাম প্লাস দেশের ইনকাম একসাথে জিএনপি, আর শুধু দেশের ইনকাম জিডিপি। এটা পার্থক্য। আচ্ছা, তারপর 14, বিশ্বের 2টি সর্ববৃহৎ অর্থনীতির দেশের নাম লিখুন। যুক্তরাষ্ট্র ও চীন। বিশ্বের 2টা সর্ববৃহৎ অর্থনীতি মানে ধনী যারা আর কি, যুক্তরাষ্ট্র আর চীন। মুক্তিযুদ্ধকালীন কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক লেখছে ভুলে। মুক্তিযুদ্ধকালীন কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? এটা হবে যুক্তরাজ্য বা ইংল্যান্ড, ব্রিটেন। মুক্তিযুদ্ধের কনসার্ট অফ বাংলাদেশ, ওই যে সেই সময় যে কনসার্ট করে বিদেশ থেকে টাকা আনছিল মুক্তিযুদ্ধের জন্য জর্জ হ্যারিসন, উনি ব্রিটেনের বা যুক্তরাজ্য বা ইংল্যান্ডের নাগরিক। তারপর 16 সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? সংসদ সদস্যদের ভোটে। এমপি যারা তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে। তারপর 17 বাংলাদেশের মেট্রো রেলের অফিসিয়াল নাম ও প্রস্তাবিত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মেট্রো রেলের অফিসিয়াল নাম হইতেছে ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি। ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি। প্রস্তাবিত দৈর্ঘ্য হইতেছে 21.26 কিলোমিটার। 21.26 কিলোমিটার প্রস্তাবিত দৈর্ঘ্য মেট্রো রেলের। তারপর পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত মিটার? এই বঙ্গবন্ধু সেতু বর্তমানে যমুনা সেতু, আর পদ্মা সেতু তো পদ্মা সেতু। তাহলে পদ্মা সেতুর দৈর্ঘ্য হইতেছে 6150 মিটার, আর বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হইতেছে 4800 মিটার। বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর দৈর্ঘ্য 4800 মিটার, আর পদ্মা সেতুর দৈর্ঘ্য 6150 মিটার। ফিনল্যান্ড ও কোস্টারিকার রাজধানীর নাম লিখুন। ফিনল্যান্ড ও কোস্টারিকার রাজধানী, ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি, আর কোস্টারিকার রাজধানীর নাম তো স্যান জোসে বা ইংলিশে লেখলে স্যান হোসে, SAN স্যান হোসে বা স্যান জোসে।
কোস্টারিকার রাজধানীর নাম। আর ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি। ফিনল্যান্ড রাজধানীর নাম হেলসিঙ্কি, কোস্টারিকার রাজধানীর নাম স্যান জোসে। তারপর হামহাম জলপ্রপাত কোন জেলার কোন উপজেলায় অবস্থিত? হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার, সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। তারপর ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে? 17 এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস 17 এপ্রিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 3 জন বীর শ্রেষ্ঠের নাম লিখুন। 7 জনের ভিতরে 3 জনের নাম আপনারা লিখবেন। লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সিপাহী হামিদুর রহমান। লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সিপাহী হামিদুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 3 জন বীর শ্রেষ্ঠের নাম। এটা 7 জনের ভিতরে 3 জনের নাম লিখলেই হবে। তারপর শিখা অনির্বাণ ও শিখা চিরন্তন কোথায় অবস্থিত? ওই যে গ্যাস দিয়া যে আগুন জ্বালায় রাখে 2 জায়গায়, ওইটা কোন কোন জায়গায় অবস্থিত বাংলাদেশের? শিখা অনির্বাণ হচ্ছে ঢাকা সেনানিবাসের ভিতরে। শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে, আর শিখা চিরন্তন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন, আর শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে। তারপর 24 নম্বরে 1 হেক্টরের একটি পুকুর। এটা হচ্ছে ম্যাথ সলভ সম্ভবত, হ্যাঁ ম্যাথ সলভ দিছে বাকিটার ভিতরে, তাও করে দিই আপনাদেরকে, সুবিধা হবে আপনাদের। আর এমনি পিডিএফের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, বা কমেন্টের ফার্স্ট কমেন্টও পাওয়া যাবেন যদি ফেসবুক থেকে দেখেন। আর ইউটিউব থেকে দেখলে এটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পুরাটার পিডিএফ লিঙ্ক, আমি দিয়ে দেবো আর কি, ওইখানে আপনারা দেখে নিন। ফেসবুকের প্রথম কমেন্টে আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পুরো প্রশ্নের পিডিএফ লিঙ্ক, তো ম্যাথগুলো করতে আপনাদের সুবিধা হবে আর কি। 1 হেক্টরের একটি পুকুরে পানির গড় গভীরতা 2 মিটার। 1 হেক্টরের একটা পুকুরে পানির গড় গভীরতা 2 মিটার হলে ওই পুকুরে কত মেট্রিক টন পানি আছে? তাহলে পুকুরটার ক্ষেত্রফল প্রথমে আছে 1 হেক্টর 10,000 বর্গমিটার, এটা মুখস্থ। 1 হেক্টরে 10,000 বর্গমিটার। আর পুকুরে পানির গড় গভীরতা 2 মিটার, মানে নিচের দিকে পুকুরটা হইতেছে 2 মিটার। তাহলে পুকুরে পানির পরিমাণ হবে পুকুরটির আয়তনের সমান। তাহলে আয়তন বাই করতে গেলে আমার ক্ষেত্রফল আর গভীরতা গুণ দিতে হবে। ক্ষেত্রফল হইতেছে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ক্ষেত্রফল, আর উচ্চতা হইতেছে উচ্চতা আর ক্ষেত্রফল গুণ করলে পাওয়া যাবে আয়তন। তাহলে গুণ দিই, তাহলে আয়তন হইতেছে ক্ষেত্রফল গুণ গভীরতা, গভীরতা বা উচ্চতা যেটা বলেন। তো 10,000 গুণ 2 ঘনমিটার, যেহেতু ক্ষেত্রফল 10,000 মিটার আর হইতেছে গভীরতা 2 মিটার, তাহলে 10,000 গুণ 2 ঘনমিটার হইতেছে 20,000 ঘনমিটার মোট আয়তন পাওয়া গেছে আর কি পুকুরের। তাইলে এখন 1 ঘনমিটারে আবার 1 মেট্রিক টন পানি থাকে, 1 ঘনমিটারে থাকে 1 মেট্রিক টন পানি, ঠিক আছে? এই হিসাবে 20,000 ঘনমিটারে 20,000 মেট্রিক টন পানি, 20,000 ঘনমিটারে 20,000 মেট্রিক টন পানি থাকে। তাহলে এটা হচ্ছে উত্তর, 20,000 মেট্রিক টন। পার সহ একটা নার্সারি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার। পার সহ একটা নার্সারি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, দৈর্ঘ্য 25 আর প্রস্থ হইতেছে 19 মিটার। এখানে স্পেস আছে, আমি দেখাইতেছি। পার সহ একটা নার্সারি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 19 মিটার হইলে পুকুরের পারের প্রস্থতা 2 মিটার হলে নার্সারি পুকুরটির জলায়তন বা ক্ষেত্রফল কত? নার্সারি পুকুরের গড় গভীরতা 1 মিটার হলে পুকুরটিতে কত লিটার পানি আছে? ওই সেই আগের মতো আর কি। তাহলে এটা হবে আপনার 25 মিটার হতেছে পুকুরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 25 মিটার, আর প্রস্থ 19 মিটার, প্রস্থ 19 মিটার পুকুর। আর বলছে পুকুরের পাড়ের প্রস্থতা 2 মিটার, তার মানে হইতেছে আপনার এইদিকে পার আছে 2 মিটার, এইদিকে 2 মিটারের মাটি আছে, পার আছে পুকুরের। তাহলে 25 থেকে 2 বিয়োগ হবে, 19 থেকে 2 বিয়োগ হবে, 2 বিয়োগ হলে দৈর্ঘ্য আর প্রস্থ পুরোটা অ্যাকুরেট হবে। তাহলে ওনারা যেটা করছে পুকুরের দৈর্ঘ্য 25 বিয়োগ 2 যোগ 2, মানে এই দিকের 2 আর এই দিকের 2 বাদ দিছে 25 থেকে। তাহলে 25 বিয়োগ 2 যোগ 2 মিটার ইকুয়াল টু 21 মিটার। আর প্রস্থ হইতেছে 19 থেকে 2 যোগ 2, মানে মোট 4 বাদ যাবে, এই দিকের 2 আর এই দিকের 2 বাদ যাবে আর কি, 2 এখানে তাহলে 4 বাদ যাবে 19 থেকে।
19 থেকে 4 বাদ গেলে আপনার হয় 15 মিটার। তাহলে পুকুরটির জলায়তন বা ক্ষেত্রফল, পুকুরটির ক্ষেত্রফল হইতেছে তাহলে আপনার 21 আর 15 গুণ করতে হবে, তাহলে মানে অ্যাকুরেট যেটা দৈর্ঘ্য আর প্রস্থ ওইটা বের করতে হবে। তাহলে জলের আয়তন হইতেছে 21 গুণ 15 বর্গ মিটার, 315 বর্গ মিটার গুণ করে পাওয়া গেছে। তাহলে গভীরতা 1 মিটার হইলে 315 গুণ 1 ঘনমিটার, 315 গুণ 1 ঘনমিটার আয়তন। তাইলে এটার ঘনমিটার হইলে 1 ঘনমিটার থাকে আমরা জানি যে 1 মেট্রিক টন বা 1000 লিটার। তাহলে 1 ঘনমিটারে 1000 লিটার, হ্যাঁ লেখা দিয়েছে 1 ঘনমিটার 1000 লিটার হইলে 315 গুণ 1000 হবে, 315 ঘনমিটারে 315 গুণ 1000 লিটার, তাহলে 3,15,000 লিটার। এটা উত্তর। এই জায়গায় লেখছে। সুতরাং পুকুরতে পানি আছে 3,15,000 লিটার। তারপর 26 নম্বরে যদি x - y = 4 এবং xy = 5 হয়, তবে x³ - y³ প্লাস 8 গুণ x প্লাস y হোল স্কোয়ারের মান কত? এটা বীজগণিতিক প্রশ্ন। এটা হচ্ছে x³ - y³ প্লাস 8x প্লাস y হোল স্কোয়ার। প্রথমে প্রশ্ন লিখছে, এখানে ওনারা প্রথমে x³ - y³ এর ম্যাথ সলভ করছে এতটুকু, তারপরে এটুকু আবার ভিন্ন করে ভাঙ্গা লিখছে এই জায়গায় x প্লাস ওয়াই হোল স্কোয়ারটার এই জায়গায় ভিন্ন করে সলভ করছে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্সপ্লেন করলে হয় x - y হোল স্কোয়ার প্লাস 4xy, মানে টার্মগুলো x - y আর xyতে রাখছে, প্রত্যেকটা x - y xy রাখছে। এতে করে হইব কি আপনার এইটার মান দেওয়া আছে x - y এর আর xy এর মান দেওয়া আছে, এতে করে বসাইতে সুবিধা হবে এখানে। তো ওনারা প্রথমে এখানে একটু মানে ভাঙছে, x³ - y³ এর সূত্র হইতেছে x - y হোল কিউব প্লাস 3xy x - y, আর 8 ঠিক রাখছে। তারপর x প্লাস ওয়াই হোল স্কোয়ারটা ভাঙছে এই জায়গায়, এটা হইতেছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার হইতেছে ইকুয়াল টু হইতেছে x - y হোল স্কোয়ার প্লাস 4xy। এটা আপনারা বীজগণিতের সূত্র মুখস্থ করবেন। তারপর x - y এটার মান বসাইছে 4, যেহেতু প্রশ্নে দেওয়া আছে, আর 3 ইন্টু xy এর মান দেওয়া আছে 5, তাহলে 3 গুণ 5, আর x - y হইতেছে 4, তাহলে 3 গুণ 5 গুণ 4 প্লাস 8। তারপর হইতেছে x - y এর মান দিছে এখানে 4, স্কোয়ার রাখছে প্লাস 4 আর xy এর মান হইতেছে কত 5, তাহলে 4 গুণ 5 বসাইছে এখানে। এখন জাস্ট মানগুলো বসাই দিয়েছে। 4³ 64, আর 3 5 4 গুণ করলে 60, 8 এর 8 বসাইছে, 4 4 16, 4 স্কোয়ার যেহেতু, আর 4 গুণ 5 4 5 20। এটা এখন জাস্ট যোগ করে সলভ করে দিলে 412 উত্তর হয়ে যায়। এটা সূত্র অনেকগুলো আছে, x³ - y³ এর সূত্র অনেকগুলো আছে। এখানে জাস্ট x - y আর xy এই দুইটা টার্ম যুক্ত যে সূত্র ওইটা বসাইছে শুধুমাত্র এই মানগুলোরে বসানোর জন্য, যাতে করে উত্তরটা পাওয়া যায় ইজিলি। তারপর 27-এ একটি বইয়ের মূল্য 24 টাকা, একটা বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরিতে ব্যয়ের 80%, মানে বই তৈরি করতে ব্যয় যা হয় তার 80% হইতেছে মূল্য, ঠিক আছে। অবশিষ্ট মূল্য সরকার ভর্তুকি দেয়, মানে দোকানদাররা অ্যাকচুয়ালি মানে পাবলিশার যে সে লস খায় না, যদিও দাম কম রাখে, বাকিটা কিন্তু সরকার ভর্তুকি দেয়। আমরা পড়াশোনা সংক্রান্ত কলম খাতা বই এইসব ব্যাপারে সরকার ভর্তুকি দেয়, মানে আপনার টাকার একটা পার্সেন্টেজ সরকার দিয়ে দেয়, যাতে করে আপনার দামটা কম হয়, যাতে মানুষ ইজিলি পড়াশোনা করতে পারে, এটা বলে ভর্তুকি। তো অবশিষ্ট মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? তাইলে একটা বইয়ের মূল্য 24 টাকা, 24 টাকা হইলে সেটা থেকে আমার বিয়োগ 24 টাকা হইলে এটার সাথে আমার যোগ করতে হবে 20% যোগ করলে সম্ভবত বাকিটা পাওয়া যাবে। ওইভাবে করার দরকার নাই, সরি, এইভাবে করা ইজিলি করা যায়। প্রকৃত মূল্যের 80% হইতেছে 24, তাহলে 1% হইতেছে 24/80, 24/80 1%, তাহলে 100%, মানে 100 ফুল হইতেছে 24 গুণ 100/80, 30 টাকা। তাহলে বইটার প্রকৃত মূল্য 30 টাকা। তৈরি করতে টোটাল 30 টাকা, তো 80%-এ আসে 24 টাকা, এইতেছে কাহিনী। বইটার প্রকৃত মূল্য 30 টাকা, তাহলে প্রতি বইয়ে সরকার ভর্তুকি হইতেছে 30 বিয়োগ 24 6 টাকা, মানে প্রতি 24 টাকার বইগুলোতে সরকার 6 টাকা ভর্তুকি দেয়। 30 টাকার বইতে 6 টাকা ভর্তুকি দেয়, দাম হয় 24 টাকা। ক্লিয়ার? তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করলাম বিষয়টা। আর আপনারা প্যারাগ্রাফ টাইপের যেগুলা, উইন্টার মর্নিং এইটা, আর হইতেছে আপনার ঢাকা লিবারেটি এক্সপ্রেস, এগুলো একটু মুখস্থ করে নিন। আর আমি এমনি আমার সাইটের লিঙ্ক দিয়ে দিছি আপনাদের ওই যে ডিসক্রিপশন বক্সে, ইউটিউবে আর ফেসবুক হইতেছে আপনার ফার্স্ট কমেন্টে PDF লিঙ্ক
আর আমার সাইট লিঙ্ক একসাথে দেওয়া আছে, একটা লিঙ্ক, ওইখানে আপনারা ক্লিক করলে সবগুলো একসাথে পাওয়া যাবেন। এই প্রশ্নটার জন্য আর কি, মৎস্য অধিদপ্তর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের 24 সালের প্রশ্ন। ওইখান থেকে আপনারা একটু ইজিলি পড়ে নিলে ইজিলি সলভ করলে আপনারা পারবেন। অনেকগুলো আমি যেসব যেসব ভুল ছিল ওগুলো আমি সলভ করে ওইখানে সুন্দর করে লিখছি, আপনারা দেখেন সরাসরি। আল্লাহ হাফেজ। আমরা নেক্সট আলোচনা করব পরের প্রশ্ন নিয়ে। কৃষি বিপণন অধিদপ্তরের অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই প্রশ্নটা নিয়ে আমরা আগামীতে বসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।